দার্জিলিং, যার প্রতিটা মোড়ে লুকিয়ে আছে অ্যাডভেঞ্চার। ফাইনালি আমরা এসে পৌঁছলাম সেই স্বপ্নের সফরের সেই মোড়ে, যেখানে অপেক্ষা করছে সেটা চ্যালেঞ্জ আর মনের শান্তি। আপনারা যারা আমার আগের পর্বগুলো দেখেছেন তারা জানেন এই জার্নিটা আমার কাছে কতটা স্বপ্নের। আজকের এপিসোডটা কেন স্পেশাল? প্রথমত শহরের ভিড় থেকে দূরে শান্তি আর সৌন্দর্যের প্রতীক পিসপাগোডা আর জাপানিজ টেম্পল। আর দ্বিতীয়ত দার্জিলিংয়ের সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ রাস্তা রক গার্ডেন রোড। কথায় আছে এই রাস্তা জয় করতে পারলে আপনি পাহাড়ের যে কোনো রাস্তায় সহজে বাইক চালাতে পারবেন। আমরা শুধু রক গার্ডেন দেখবো না, এই ভয়ঙ্কর রাস্তার বাইক চালানোর কিছু জরুরি টিপসও দেবো, কারণ প্রকৃতি যেমন সুন্দর তেমনি বিপজ্জনক। তাই আজ আমি আপনাদের দেখাবো সঠিক গিয়ারিং, সঠিক ব্রেকিং আর এই পথের আসল সৌন্দর্য। আপনারা যদি পাহাড়ি রাস্তায় বাইক চালাতে ভালোবাসেন তবে এই ভিডিওটা আপনাদের জন্য। এই অ্যাডভেঞ্চার শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর চলুন যাত্রা শুরু করা যাক পিসপাগোড়া দিয়ে। তো চলো যাই, কিছু করে দেখাই। আমি মিল্টন, আপনাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন অ্যাডভেঞ্চার জার্নি ভিডিওতে। আজকের সকালটা শুরু হলো স্বপ্নের দৃশ্য নিয়ে। দেখুন, এই হলো হিল কুইন হোটেলের কমন ব্যালকনি থেকে আমাদের সকালের ভিউ। চোখ খুললেই দেখলাম এই দৃশ্যটা। হোটেলের এই কমন ব্যালকনিটা যেন স্বর্গের এক জানালা। ভোরের যখন সূর্যের প্রথম আলো এসে এই বরফের চূড়ার ওপর পড়ে, তখন সেটা খাঁটি সোনার মতো জ্বলতে থাকে। পুরো দৃশ্যটা যেন কোনো ফটোশ্যুট নয়, বরং প্রকৃতি হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। বিশ্বাস করুন, এই দৃশ্যটা দেখার জন্য এরকম ঠান্ডা, রাস্তার ধকল সব কিছু যেন মেনে নেওয়া যায়। দূর থেকে এই পাহাড়টাকে দেখে মনে হচ্ছে যেন এক শান্ত ঘুমন্ত বিশাল রাজকন্যা, যিনি এই গোটা দার্জিলিং শহরটাকে পাহারা দিচ্ছেন। আর সবচেয়ে ভালো দিক হলো এটা কোনো প্রাইভেট ভিউ নয়, হিল কুইন হোটেলের কমন ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে। আপনারা যারা এখানে আসবেন তারা কেউ এই দৃশ্যটা মিস করবেন না। এক কাপ চা আর এই ভিউ, এই হলো দার্জিলিংয়ের একটা পারফেক্ট মর্নিং। এই শান্তির মুহূর্তটাকে ধারণ করে এবার সময় অ্যাডভেঞ্চারের। চলুন এবার আমরা যাব এমন এক জায়গায় যেখানে শান্তি এবং চ্যালেঞ্জ দুটোই একসাথে অপেক্ষা করছে। আজকের প্রথম গন্তব্য পিসপাগোড়া। তো এটা হচ্ছে হোটেল হিল কুইন, আমরা এখানেই আছি। আর তোমাদের সাথে মোটো ব্লগিং সেটা আবার কথা শুরু করলাম। আর আমরা প্রথমে যাবো হচ্ছে পিসপাগোড়া গিয়ে তারপরে যাবো হচ্ছে রক গার্ডেনে। তো চলো পিসপাগোড়া রক গার্ডেনটা আমরা আজকে সকালবেলা ঘুরে দেখি। সকালে যেহেতু অনেকটা টাইম ছিল আর আমরা কালকে দুটো স্পট আর কি ঘুরিনি, আমরা কিন্তু আজকের জন্যই প্ল্যান করে রেখেছিলাম। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আজকে ওয়েদার কিন্তু একদম ঝাঁচকচকে ওয়েদার। তো এত সুন্দর একটা ওয়েদার পাবো সেটা ছিল একদম কল্পনার বাইরে, কারণ আমরা যখন আসছিলাম তখন কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছিল। আর আমরা ভাবছিলাম এখানে গিয়ে বৃষ্টিই পাবো, আর আমরা কিন্তু ডবল রেনকোট নিয়ে এসেছি। সেরকম অবস্থায় গিয়ে আমাদের এত সুন্দর ওয়েদার আমরা পেয়েছি, সেটা ছিল একদম ভাবতেই পারিনি, মানে কল্পনার বাইরেই ছিল পুরো একদম। চলো আগে পিসপাগোড়া ঘুরে আসি, দিয়ে আমরা আবার এদিকে ব্যাকে এসে আমরা চলে যাবো রক গার্ডেনে। তো রক গার্ডেন এখান থেকে কাছে পিঠেই, কিন্তু রাস্তা প্রচন্ড একদম খাড়াই রাস্তা। তো সেরকম আর কি যারা যাবে খুব সাবধানে যাবে। আর রাস্তাটা তোমাদের দেখাবো। আর 125 গাড়ি নিয়ে আমি কিন্তু এইসব রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তোমার যদি 125 গাড়ি হয় তাহলে কিন্তু অবশ্যই এরকম আমার মতো ঘুরতে পারো, শুধু মনে সাহস নিয়ে আর নিজের প্রতি নিজের কনফিডেন্স নিয়ে তোমাদের ঘুরতে হবে। তোমরা দেখো সকালে এখানে আছে স্টিম ইঞ্জিনের যে কার সেট, এখানে বসে রিপেয়ারিং হয় আর কি গাড়ির বিশ্রাম। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন টয় ট্রেনের, আর এখান থেকে কিন্তু ট্রেনের জার্নি শুরু হয়। তোমরা কিন্তু এসব জায়গাগুলো অবশ্যই ভিজিট করো। আর টয় ট্রেন কিন্তু দার্জিলিংয়ের একটা ঐতিহ্য। আর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি ঘুম স্টেশনটা। তো আসলে আমরা বাইক নিয়ে আসার কারণে এখানে আই লাভ ধর, এই জায়গাটা হচ্ছে ধর। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, কি বলবো, মানে যেখান থেকেই তুমি দেখবে যে কাঞ্চনজঙ্ঘা মোটামুটি দেখা যায়, সেখান থেকেই আজকে যেহেতু ফগি ওয়েদার নয় সেহেতু কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু এখন এখান থেকে যাবো হচ্ছে পিসপাগোড়া। দার্জিলিং স্টেশন পার করে যে এখানে মোড়টা পড়ে, এখান থেকে আর কি ম্যালের দিকে যাওয়ার যে রাস্তাটা, তোমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তাটা কিন্তু প্রচুর চড়াই আছে। এখান থেকে আমি
অনেক কবার যাতায়াত করেছি, কারণ ম্যাল রোডে আমি 2 থেকে 3 বার গেছি। বাইক নিয়ে রাস্তায় নামতেই এক অসাধারণ দৃশ্য চোখে পড়লো। দেখুন এই কঠিন পাহাড়ের শহরটার রাস্তাগুলো কতটা খারাপ, কিন্তু এখানকার মানুষ কি সহজে হেঁটে চলেছে। যে রাস্তাগুলো আমাদের বাইক চালাতে বা হাঁটাচলা করতে এত কষ্ট করতে হয়, এখানকার মানুষ প্রতিদিন সেটাকে নিজের জীবনের অংশ করে নিয়েছেন। সকালের প্রাতঃভ্রমণ হোক বা দৈনন্দিনের কাজ, এই কঠিন জীবনযাত্রাকেও তারা হাসি মুখে মেনে নিয়েছেন। এই জিনিসটা আমাকে সত্যিই আশ্চর্য করলো। এই কষ্ট সহ্য করার ক্ষমতা দেখে মনে হয় পাহাড়ের মানুষ সত্যি অন্য ধাতু দিয়ে গড়া। সকালে এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর দার্জিলিং শহরের এই সকালের আমেজ নিতে নিতে এক অন্যরকম শক্তি আর মোটিভেশন নিয়ে আমরা এগিয়ে চলেছি। এই ফ্রেশ মর্নিংয়ের ভাইবটাই যেন আজকের দিনটার নেক্সট লেভেল নিয়ে আসার জন্য প্রস্তুত। চলুন এবার আমরা শান্তির খোঁজে পিসপাগোড়ার পথে প্রায় চলে এসেছি। তো এখানে আসার পর যে ট্রাফিক কন্ট্রোলটা পড়ে তোমরা উঠলে দেখতে পাবে, আর এখান থেকে আমাদের এরকম ডান সাইডে ঘুরে যেতে হবে। আমি যত বলি ম্যাল থেকে আমরা হিল কুইনে ফিরেছি, আমি এই রাস্তা দিয়ে ফিরেছি। এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। জাস্ট আজকে ওয়েদারটা তোমরা ভাবো, কালকেও আমরা সেম ওয়েদার পেয়েছিলাম আর আজকেও। এখানে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে যাদের বাড়ি আমার তাদের প্রতি হিংসা হয়। আর এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে খানিকটা আসার পরে তোমাদের ঠিক এরকম একটা রাস্তা পড়বে, যেটা হচ্ছে খুব চড়াই আছে। এই রাস্তা থেকে এই যে গাড়িটা উঠছে, আমরা এই রাস্তা থেকে উপর দিকে উঠে যাবো। এটাই চলে যাচ্ছে পিসপাগোড়ার টেম্পলের দিকে। জাপানিজ টেম্পল আর পিসপাগোড়া পাশাপাশি। তোমাদের যখন ঘোরাবে না কেউ গাড়িতে করে, তখন দেখবে এই দুটো নাম আলাদা আলাদা ভাবে বলছে, জাপানিজ টেম্পল আর পিসপাগোড়ার নামটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাশাপাশি আর কি। তো গাড়িটা ওঠার পরে এত সুন্দর একটা পাইন ফরেস্টের ভিউ তোমরা দেখতে পাবে। আর দার্জিলিং এর টাউনের উপরে সুন্দর পাইনের একটা ফরেস্ট রয়েছে, সেটা দেখেও খুব ভালো লাগে। আর এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি পিসপাগোড়ার দিকে। আমরা এখান থেকে 700 মিটার মতো দূরে আছি, মানে চলে এসেছি প্রায় আর কি। এখানে কুকুরগুলো দেখতে কিন্তু খুব কিউট কিউট। আমাদের ওখানে যেরকম আমরা বাড়িতে সচরাচর পুষি আর কি, তো সেরকম আর কি কুকুরগুলো এখানকার। বুদ্ধিস্ট টেম্পল, পিসপাগোড়া এন্ট্রি গেট। আর এখান থেকে এরকম ঠিক নিচে নামতে হবে। রাস্তাটার অবস্থা দেখেছো? পুরো নিচে নামতে হচ্ছে রাস্তাটা। তো এটা কিছুই না, আমরা রক গার্ডেন যখন যাব তোমরা দেখবে যে কি অবস্থা রাস্তা। যারা রক গার্ডেন গেছো তারা আশা করি জানো। আর এই রাস্তাগুলো কন্ডিশন নেই। কালকে আমরা অলরেডি এরকম অনেক রাস্তা পেয়েছি, আর কালকে আমরা পুরো দার্জিলিং এর অনেক কটা স্পট ঘুরে দেখেছি। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, আমি আই বাটনে দিয়ে রাখলাম। আর তোমাদের আমি রিকোয়েস্ট করবো তোমরা প্রত্যেকটা পর্ব দেখো, নাহলে কিন্তু এরকম বুঝতে পারবে না যে আমি কিভাবে এই জায়গাগুলো ঘুরছি। তো আমরা চলে এসেছি জাপানিজ টেম্পল আর পিসপাগোড়া দেখার জন্য। আমাদের প্রথম যে স্পটটা, মানে দুটো স্পটের মধ্যে প্রথম স্পট, আমরা এখান থেকে রক গার্ডেন চলে যাব। আর আজকের ওয়েদার কিন্তু খুব ঠান্ডা আছে। আর এখান থেকে তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় যে এখানের পজিশনটা তোমরা দেখো। এই বাইক এখানে পার্কিং করার জায়গা, গাড়ি আসলে এখানে পার্কিং করতে হবে। এখানে পার্কিং প্লেস রয়েছে, ওখানে আমি বাইক রেখেছি। আর এখান থেকে ঠিক এটা সকালের ঠান্ডা আর টাটকা বাতাস উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছলাম জাপানিজ টেম্পল চত্বরে। এত সকালে আর কোনো ভিড় নেই, তাই পরিবেশটা একদম শান্ত, এক অন্যরকমের অনুভূতি হচ্ছে। দার্জিলিং শহর থেকে একটু দূরে আর পাহাড়ের একদম উপরে এই মন্দিরটা সত্যি এক শান্তির স্তূপ। আপনারা অবশ্যই এই জায়গাটা এই সকালের মর্নিংয়ে একবার আসার চেষ্টা করবেন। আমি বলছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা এখানকার অ্যাম্বিয়েন্সটা একবার শুনুন, কি অদ্ভুত। এখানের প্রকৃতির সঙ্গে একদম মিশে যাওয়া যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। জাস্ট ভাবো আজকে ওয়েদারটা তাহলে কীরকম। এখানে সুন্দর গার্ডেনিং করা আছে, আর এখানে একটা স্ট্রাকচার রয়েছে। আর এটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল। দেখুন সিঁড়িগুলি এবং চারপাশের গাছপালা সব যেন এক পবিত্রতার প্রতীক। দিনের এই সময়টা টেম্পলে আসা আসল কারণ, এখানে প্রথম প্রার্থনা চলছে। বাইরের সব কোলাহল যেন এই দেয়ালের বাইরেই থেমে গেছে।
একটা অদ্ভুত আধ্যাত্মিক নীরবতা বিরাজ করছে। এই নীরবতা আমাদের সেই চরম চ্যালেঞ্জ আর মানসিকভাবে প্রস্তুত করার জন্য সাহায্য করবে। এই জাপানিজ টেম্পলটি কিন্তু দার্জিলিংয়ের বাকি মন্দিরগুলোর মতো নয়। এর আর্কিটেকচার, ডিজাইন এবং সাজসজ্জায় একটা স্বতন্ত্র জাপানি ছোঁয়া রয়েছে। সাদা লাল রঙের এই সরল স্থাপত্যশৈলী যেন শান্তির বার্তা দেয়। চলুন এবার আমরা দেখব এই টেম্পলের ঠিক ওপর থেকে এক বিখ্যাত পিস পাগোড়া। আর এই হলো পিস পাগোড়া, যেটা তৈরি করেছে জাপানিজ বুদ্ধিস্ট অর্গানাইজেশন। সাদা ধবধবে স্তূপটা চারপাশে সবুজের মাঝে এক অসাধারণ কন্ট্রাস্ট তৈরি করে। এটা হচ্ছে পিস পাগোড়া যাওয়ার রাস্তা। আজকের ওয়েদারটা যেহেতু এত সুন্দর রয়েছে না, আর জায়গাটা বেশ মায়াবী লাগছে, খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। আর নিজে বাইকে করে এসেছি, এর ফিলিংসটাই আলাদা। এখানে যখন ফগি থাকে না, পুরো মেঘ জমে থাকে, এই জায়গাটা কিন্তু আরও মায়াবী হয়ে যায়। দারুণ দারুণ। এখান থেকে সিঁড়ি রয়েছে, তোমাকে কিছু সিঁড়ি এখান থেকে চড়াই করতে হবে। ছুটে ছুটে আস। আর এর পাশেই রয়েছে খুব সুন্দর পাইন ফরেস্ট। আর এই পাইন ফরেস্টগুলোর জন্য এই যে লোকেশনটা না, এটা আরও সুন্দর লাগে। বেস্ট, অসাধারণ অসাধারণ, এর ফিলিংসটাই আলাদা। তো এখানে তোমরা এসো অবশ্যই। এই জায়গাটা কিন্তু দার্জিলিংয়ের বুকে খুব জনপ্রিয় একটা স্পট, এখানে সবাই আসে। যারা এসছো তারা অবশ্যই জানো এই জায়গাটার যে সৌন্দর্যটা সেটা কতটা। আর তার সাথে যদি এরকম কাঞ্চনজঙ্ঘা জুড়ে যায় তাহলে কি লাগে বলো তো। এখানে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে, মানে কল্পনার বাইরে। এরকম ভিউ লাস্ট কবে দেখা গেছে আমার মনে হয় বহুদিন পর এরকম মানুষ এরকম ভিউ দেখছে। আর এখানে সুন্দর পাইন ফরেস্ট, তার পাশে এখানে টেম্পল। তোমরা পাখির আওয়াজটা অনুভব করছো? যেহেতু এরকম পাইন ফরেস্টের পাশেই রয়েছে না, আর সুন্দর পাখির আওয়াজ এই জায়গাটাকে আর অন্যরকম একটা অনুভূতি দিচ্ছে। জাস্ট লোকেশনটা দেখো তোমরা। এতদূর পর্যন্ত জুতো পরে ওঠা যায়। এরপরে তোমরা যদি উঠতে যাও তাহলে কিন্তু জুতো খুলে উঠতে হয়। তো এখানে জুতো খুলে আমরা একটু ওপর দিকে যাই, দেখি এখান থেকে কীরকম পজিশনটা দেখা যায়। আর এর ওপরে ওঠা যায়, আমরা এদিক থেকে গিয়ে উঠবো। তোমরা জাস্ট লোকেশনটা একবার দেখো। এরকম পেছনে কাঞ্চনজঙ্ঘা, আর এরকম আমরা পিস পাগোড়ার উপরে, আর এরকম আরও সিঁড়ি বেয়ে ওপরে উঠছি। আর পেছনে এরকম পাইন ফরেস্ট রয়েছে। আর প্রচণ্ড ঠান্ডা আজকে, আমি রীতিমতো দুখানা জ্যাকেট পরে আছি, হাত পুরো জমে যাচ্ছে। সুন্দর স্ট্যাচুটা দেখো তোমরা একবার, বুদ্ধের স্ট্যাচু রয়েছে, কি সুন্দর লাগছে। এর ওপরেই 4টে বুদ্ধ মূর্তি আছে, যার 4টে আলাদা বার্তা: শান্তি, অহিংসা, প্রেম এবং ভ্রাতৃত্ববোধ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ। আপনি চাইলেই এখানে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে বসতে পারেন, দেখবেন মনের মধ্যে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। একটা অ্যাডভেঞ্চার শুরু করার আগে এরকম শান্ত মুহূর্ত সত্যিই দরকার। দার্জিলিং শহরের ঠিক বাইরে জলাপাহাড়ের শান্ত পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই শ্বেতস্তম্ভ, শান্তি স্তূপ বা পিস পাগোড়া। আর পাশেই রয়েছে জাপানিজ টেম্পল। আপনারা হয়তো জানেন এটা ওয়ার্ল্ড পিস প্রজেক্টের অংশ, কিন্তু এর পেছনের গল্পটা অনেকেরই অজানা। এই প্যাগোডার আসল কারিগর হলেন জাপানের বৌদ্ধ সন্ন্যাসী নিশিদা তোসু ফুজি, যাকে আমরা ফুজি গুরুজি নামে চিনি। জানেন কি, এই গুরুজিকে গুরুজি উপাধি দিয়েছেন স্বয়ং মহাত্মা গান্ধী। কি লাগছে আজকে এরকম একটা ওয়েদারে আমরা এখানে আছি। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তার মধ্যে এরকম ওয়েদার, সত্যি এরকম ওয়েদার দেখা যায় না। এখানে আসলে আমি দেখেছি অনেক লোক ফগি ওয়েদার নিয়ে অনেকে ভিডিও করে,
কিন্তু এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ নিয়ে ভিডিও আমি খুব কমই দেখেছি, জাস্ট ফাটাফাটি। ফুজিগুরুজি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকির ভয়ঙ্কর ধ্বংসলীলা দেখে প্রতিজ্ঞা করেছিলেন সারা বিশ্বে শান্তি ফেরাবেন। তাই তিনি 70টিরও বেশি পিস পাগোডা তৈরি করেছেন। অর্থাৎ এই স্তূপটি ভারত আর জাপানের শান্তি এবং অহিংসার এক ঐতিহাসিক সম্পর্ক বহন করে। এটি দেখতে বাইরে থেকে কেবল সুন্দর মনে হলেও এর ভেতরে রয়েছে অত্যন্ত পবিত্র রহস্য। এই সাদা প্যাগোডাটি শুধু সৌন্দর্য নয়, এটি হলো দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু স্ট্যান্ডিং স্ট্রাকচার, উচ্চতা প্রায় 28.5 মিটার। আর একটা তথ্য যা খুব কম লোকেই জানে, এই প্যাগোডার একদম ভিত্তিপ্রস্তর এবং চূড়ায় স্বয়ং গৌতম বুদ্ধের পবিত্র দেহাংশ সংরক্ষিত আছে। হ্যাঁ, এই কারণেই এটি কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। প্যাগোডার গায়ে আপনারা সোনার মতো উজ্জ্বল বুদ্ধের 4টি মূর্তি দেখতে পাবেন। এগুলো কেবল মূর্তি নয়, এগুলো হলো বুদ্ধের জীবনের 4টি গুরুত্বপূর্ণ পর্যায় বা অবতার। বসে থাকা হচ্ছে ধ্যান, শুয়ে থাকা হচ্ছে নির্বাণ, দাঁড়িয়ে থাকা শিক্ষাদান এবং মৈত্রেয় বুদ্ধ মানে ভবিষ্যতের বুদ্ধ। প্রতিটা মুহূর্ত শান্তির আলাদা বার্তা দেয়। এখান থেকে এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ মানে জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। মানে বলে বোঝাতে পারবো না যে জায়গাটাতে কীরকম লাগছে আমার। মানে কাঞ্চনজঙ্ঘার পিকে রীতিমতো যে বরফের চাদর পড়ে আছে না, সেখান থেকে যে বরফের যে ধোঁয়াটা ওড়ে না, সেইটা এখান থেকে দেখা যাচ্ছে। মানে কতটা স্বচ্ছ ওয়েদার থাকলে এই জিনিসটা দেখা যেতে পারে, তোমরা নিজেরাই তাহলে আইডিয়া করে নাও। আমরা কিন্তু নিজের চোখে সেই জিনিসটা দেখছি। আমি গোপ্রো ক্যামেরায় অতটা ঠিক ফুটেজটা তোমাদের ফোটাতে পারবো না, তবে আমি ফোনের ক্যামেরা দিয়ে তোমাকে আমি দেখাবো। সেই জিনিসটা যদি দেখাতে পারি, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। আমি সেখানে ফটোগুলো তোমাদের অ্যাড করে দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওতে সেই ফটোগুলো দেখে নিও। জাস্ট ফাটাফাটি এরকম মানে ওয়েদার আমরা এখানে আছি না, মানে জাস্ট আমার মানে মুখ থেকে কথা বেরোচ্ছে না। আমরা এখানে আগেও একবার এসেছিলাম, তখন খুব ফগি ওয়েদার ছিল, আর তখন ঘুরেছি কম, দৌড়েছি বেশি আর কি। তো 4 চাকায় আসলে ওই জিনিসটা হবে, বাইকে আসলে কিন্তু এই জিনিসটা হবে। জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। এইগুলো কীভাবে ব্যাখ্যা করবো বলো, যা মুখে আসছে তাই বলছি, মানিয়ে নিও। আর এখান থেকে এরকম পাইন ফরেস্টের ভিউ, আর আমরা এখানে রয়েছি। তো আমরা পিস পাগোডার বুদ্ধিস্ট টেম্পল মানে যেটা জাপানিজ টেম্পল যেটা সবাই বলে, তো সেটা ভিজিট করে আমরা এখন চলে যাচ্ছি রক গার্ডেনের দিকে। চলো, রক গার্ডেনে যেখান থেকে রাস্তা থেকে নামতে হয় সেই মুখটাই গিয়ে তোমার সাথে আবার কথা বলছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আর এই রাস্তাটা ঠিক এরকম রয়েছে। এখানে খুব সুন্দর একটা সিনিক বিউটি ছিল, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমাদের দেখালাম। চলো এবার রক গার্ডেনটা তোমাদের দেখাই। টেম্পল আর প্যাগোডার এই মিনিট 15 সময়টুকু দারুণ কাটলো একটা আধ্যাত্মিক এনার্জি নিয়ে। এবার আমরা যাচ্ছি আমাদের আসল চ্যালেঞ্জের দিকে, রক গার্ডেন রোডে। হোটেল হিল কুইন, আর আমরা এখন এটাকে পার করে আবার যাচ্ছি রক গার্ডেনের দিকে। মানে ওইদিকে ছিল পিস পাগোডা, এবার আমরা রক গার্ডেনটা ভিজিট করে এসে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো। আর এই এপিসোডটা আমরা রক গার্ডেনটা আর পিস পাগোডাকে নিয়েই করছি। এটা একটা শর্ট ভিডিও ছিল, মানে মর্নিং সেকশনে দুটো জায়গা কিন্তু ভিজিট করে দেখা যেতে পারে। তো সেরকমই আর কি আমি প্ল্যানটা সাজিয়েছি, আর সেই জিনিসটা তোমাদের একটা ছোট্ট একটা ভিডিওতে দেখালাম। আর
এরপরে যে লং ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখবে। আর আজকে কিন্তু আমরা শিটং যাব, আমাদের হোমস্টে ছেড়ে, তো আমাদের হোটেল ছেড়ে কিন্তু আমরা শিটংয়ে যাবো আজকে। তো সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখো, একটা অ্যাডভেঞ্চারের জার্নি হবে। শিটংয়ের রাস্তা, ওখানকার রাস্তা শুনেছি খুব অ্যাডভেঞ্চারে ভর্তি। তো 125cc গাড়ি নিয়ে উইথ পিলিয়ন উইথ লাগেজ নিয়ে আমি এগুলো কীভাবে করছি আর সেগুলোই তোমাদের তুলে ধরছি। তো তোমরা কিন্তু দেখো, আর নিজেরই খুব এক্সাইটেড লাগছে, নিজেরই খুব ভালো লাগছে যে এরকম একটা কাজ আমি করতে পারছি, যেগুলো সিরিয়াসলি অনেকের স্বপ্ন। আর সেই জিনিসটা মানে ভাষায় প্রকাশ করা কঠিন। তো এটা তোমাদের লোকেশনটা একটু বোঝাই, যে আমি সোজা এই রাস্তা দিয়ে এলাম, এটা হচ্ছে ঘুম স্টেশন যাওয়ার রাস্তাটা। আর এখান থেকে এখানে একটা টার্ন আছে, এই টার্নটা নিলেই আমরা কিন্তু রক গার্ডেনের রাস্তা ধরে ফেলবো। আর এই টার্নটা নেওয়া মাত্র, এই টার্নটা কিন্তু প্রচণ্ড মানে একদম ঢালু রাস্তা, দেখতে পাচ্ছ তো কি অবস্থা। আর এটা কিন্তু কন্টিনিউ, যতক্ষণ আমরা রক গার্ডেন যাব ততক্ষণই কিন্তু এরকম। তো এখানে কিন্তু 1 নম্বর গিয়ার ছাড়া কোনো কথা হবে না। তোমরা দেখো জাস্ট রাস্তাটার কন্ডিশনও কিন্তু খুব একটা ভালো না, এখানে ক্লাস ধরাটা ঠিক না। তো তোমরা দেখতে থাকো, আমরা আস্তে আস্তে একটু নামি, দিয়ে তোমার সাথে আবার কথা বলছি। এখানে অনেক দোকানপাট রয়েছে। আর এই রাস্তাটা কিন্তু, এই যে নামা স্টার্ট করলাম আমরা, কিন্তু কন্টিনিউ এখন এখান থেকে 4.3 কিলোমিটার এভাবেই নামতে থাকবো। আর এর থেকে কিন্তু আরও বেশি ঢালু রাস্তা পড়বে যত আমরা সামনের দিকে যাব, আর তার ভিউ ততটাই সুন্দর। আর এখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এরকম রাস্তা দিয়ে পিলিয়ান নিয়ে আমি 125cc গাড়ি নিয়ে কিন্তু যাচ্ছি, সেটা একটা অনুভূতিটাই আলাদা। আর রাস্তার কন্ডিশন খুব একটা বেশি ভালো নয়, সেটা খুব সাবধানে যেতে হবে। আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত রাস্তায়, যেটা নাম শুনলেই অনেক বাইকার একটু ভয় পান। দার্জিলিং থেকে রক গার্ডেনের দূরত্ব প্রায় 10 কিলোমিটার, কিন্তু রাস্তাটা এতই খাড়া, পাথুর আর সরু যে এটা বিপদ আর সৌন্দর্য দুটোর একটা পারফেক্ট কম্বিনেশন। দার্জিলিং পুলিশ স্টেশন এই রাস্তাতেই পড়ে। বাপরে, এটা কিছুই না, আরো এর থেকে বেশি ঢালু রাস্তা হবে এখানে। এই রাস্তায় যারা আসবে খুব সাবধান, রাস্তায় যেরকম সুরকি পড়ে আছে সেরকম কিন্তু রাস্তার বাজে কন্ডিশন। আর উইথ পিলিয়ান নিয়ে এই রাস্তাতে বাইক চালানো প্রচুর কঠিন। ক্লাসে একদম হাত দেওয়া চলবে না, আর নিজের কনফিডেন্স বজায় রেখে, ওভার কনফিডেন্স হলে হবে না, নিজের যদি ডাউট হয় তোমরা ফিরে যাও। আর এখানে ওভার কনফিডেন্সের কোনো কাজ নেই, কনফিডেন্স রাখতে হবে নিজের প্রতি যে তুমি পারবে, আর তোমার বাইকের প্রতি ভরসা রাখতে হবে। সেরকম আস্তে 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 তুমি যাবে। বাকি গাড়ির উপর ভরসা করে তুমি 1 নম্বর গিয়ারে যদি গাড়ি রাখো তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আশা করি। আর আমরা কিন্তু সেরকমই করছি। গাড়ি নিজের গতিতে তোমাকে নিয়ে যাবে আস্তে আস্তে। আর এই রাস্তায় রাইড করা মানে মারাত্মক লেভেলের অ্যাডভেঞ্চার একটা। এখানে আমরা 2 জন যাচ্ছি আর 3 জনকে নিয়ে যাচ্ছি লোকাল লোক। আর এই রাস্তার মেন সমস্যাটা যেটা হচ্ছে, এই রাস্তায় কিন্তু প্রচণ্ড পাথরের টুকরো পড়ে আছে, আর সেটাই সবচেয়ে বেশি একটা ডেঞ্জার বিষয়। এরকম বাড়ি ঘর দুয়ার এরা কীভাবে এখানে থাকে সেটাই আমি ভাবছি। এই রাস্তাটা পুরো মানে ওই দার্জিলিং তুমি যে টাউনে আসো না, টাউন থেকে কিন্তু তোমাকে পুরো একদম পুরো পাহাড়ের নিচে নামিয়ে যাবে। মানে যেহেতু তুমি রক গার্ডেনের দিকে যাচ্ছ আর ওখানে ঝর্ণা রয়েছে, ঝর্ণা মিন্স কি, যে পাহাড় থেকে তো নিচে নামছে, তাই না? তো এরকম রাস্তা জানি না সামনে আর কিরকম কি হবে। তবে আমি রক গার্ডেন গেছিলাম আগেও, আর তখন গেছিলাম আমি, বাপরে কি অবস্থা রাস্তা। তো তখন গেছিলাম আমি কিন্তু 4 চাকায়, আর তখন আমরা রীতিমতো ভয় খাচ্ছিলাম যে এখান থেকে আমরা 4 চাকা নিয়ে যাচ্ছি, কি হবে না হবে। আর এখন বাইক নিয়ে এসেছি, আলাদা লেভেলের অভিজ্ঞতা।
বাকি ক্যামেরায় তোমরা কতটা কি বুঝতে পারছো আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমার প্রথম টিপস, গিয়ারিং। এই রাস্তায় কখনোই বেশি গতিতে অর্থাৎ টপ গিয়ারে বাইক চালাবেন না, সেকেন্ড বা ফার্স্ট গিয়ারেই থাকুন। বাইকে যথেষ্ট টর্ক দিন যাতে খাড়া রাস্তায় শক্তি বজায় থাকে। বারবার ক্লাচ ইউজ করা থেকে বিরত থাকুন। আর দ্বিতীয় টিপস, ব্রেকিং। খাড়া পথে দুটো ব্রেকই সমানভাবে ব্যবহার করুন। শুধু পেছনের ব্রেক ধরলে বাইক স্কিড করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্রেকের ওপর বেশিক্ষণ চাপ দিয়ে রাখবেন না, ব্রেক রিলিজ করে করে ব্রেক করুন, না হলে ব্রেক ওভারহিটিং হয়ে বিপদ হতে পারে। দেখছেন তো রাস্তাটা, এক পাশে খাড়া পাহাড় আর অন্য পাশে খাদ। এই ধরনের রাস্তায় চোখ কান খোলা রাখা জরুরি। আর যখনই আপনি টার্ন নেবেন তখন কিন্তু হর্ন দিতে ভুলবেন না, কারণ উল্টো দিক থেকে কখন কোন গাড়ি বা বাইক চলে আসে তার কোনো ঠিক নেই। কিন্তু এই অ্যাডভেঞ্চারের মাঝে প্রকৃতির যে ভিউটা পাওয়া যায় সেটা একদম অবিশ্বাস্য। সবুজ চা বাগান আর দূরে কাঞ্চনজঙ্ঘার আওয়াজ। এই কারণেই তো এই বিপজ্জনক রাস্তাটাকেও মানুষ এত ভালোবাসে। একবার আমার অবস্থাটা আপনারা দেখুন। এখানে বাইক চালানোর যে নেচারটা আমি কীভাবে উপভোগ করছি, আর এখানের বাইকের সতর্কতা কীভাবে আমি বজায় রাখছি, আপনারা এই জিনিসটা খানিকক্ষণের জন্য উপলব্ধি করুন। আর এই রাস্তাটা আমাদের আবার চড়াই করতে হবে। নামার সময় কিন্তু বেশি ভয় আর কি, আর ওঠার সময় অতটাও নয়, কিন্তু তাও সব দিকেই সমান সতর্কতা রাখতে হবে, আর সেদিকে মাথায় রেখে কিন্তু যেতে হবে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আর এখান থেকে আমরা রক গার্ডেন যাচ্ছি, মানে মারাত্মক লেভেলের অভিজ্ঞতা হচ্ছে। তুমি চা বাগানের মধ্যে দিকে আসবে না, তখন কিন্তু রাস্তাটা তাও অনেকটা ভালো, কিন্তু ওইদিকে যখন ওই গ্রামটা কিংবা টাউন যাই বলি, ওখান থেকে যখন নামছি তখন কিন্তু রাস্তা একদম জঘন্য আর প্রচুর ভাঙাচোরা রাস্তা। কদিন আগে যেহেতু বৃষ্টি গেছে, কোনো মেরামত করা হয়নি রাস্তায়। তো চলো দেখি আস্তে আস্তে সামনে কি পাই, কি অপেক্ষা করছি আমাদের জন্য আমরা নিজেও জানি না। তবে এখান থেকে আরো আছে এরকম ঢালু রাস্তা পাবো আরো। অ্যাকচুয়ালি পুরো পাহাড় থেকে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এদিকে আবার একটা গ্রাম পড়ছে। এই রাস্তাটা যেরকম মানে ঢালু রাস্তা, তার মধ্যে এরকম পাথরের টুকরো পড়ে আছে, মানে যখন তখন গাড়ি স্কিড কাটতে পারে। যেসব রাস্তা অফ সাইড থেকে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই, কারণ ওদিকে রাস্তা প্রচুর ভাঙা রয়েছে। কি অবস্থা দেখো রাস্তা, মানে জাস্ট মানে বলা মুশকিল, মানে ভাষা পাচ্ছি না যে কি বলবো আমি। এখানে এই রাস্তার মধ্যে দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, মানে নিজের গাড়ির প্রতি ফোকাস রাখাটা মেন দরকার। তো তোমরা দেখতে থাকো, আমি জায়গায় পৌঁছাই। বেশি কথা বলছি না আমি। সামনের ভিউটা দেখো, সাথে কাঞ্চনজঙ্ঘা আর রক গার্ডেনের রাস্তা, চ্যালেঞ্জিং।
এখান থেকে আবার ধস নেমেছে রাস্তায়। জাস্ট ভিউটা রক গার্ডেনের দিকে যাচ্ছি আমরা এরকম একটা ভিউ সাথে আর এরকম রাস্তার সাথে, জাস্ট ভাবলেও অবাক লাগছে। আজকে ওয়েদারটা এত পরিষ্কার, যেখান থেকে যাচ্ছি সেখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে যেরকম কালকেটা ছিল। আর এত সুন্দর ওয়েদারের সাথে আমরা এখন রক গার্ডেনে যাচ্ছি। এখানে তোমার চা বাগান চারিদিকে আর কি রয়েছে, আর তার সাথে এরকম পুরো ঢালু রাস্তা যেখান থেকে আমরা কন্টিনিউ নামা চালু করেছি, তো নাম দিয়ে আছি, মানে নামার আর শেষ নেই আর কি। তোমরা এই রাস্তা যদি আসো, বারবার বলছি যে ওভার কনফিডেন্স ভালো না, নিজের প্রতি যদি বিশ্বাস হয় যে তুমি আসতে পারবে তাহলেই আসবে, নাহলে কিন্তু রাস্তায় এসে তোমরা ফেঁসে যাবে। এরকম রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে। গোপ্রোর ক্যামেরায় এইসব রাস্তার সিচুয়েশন বোঝা যাবে না, এগুলো ক্যামেরার মাধ্যমে বোঝা যায় না। যে জিনিসটা আমি এখন ফিল করছি না, এই জিনিসটা ক্যামেরায় বোঝা যাবে না। তার মধ্যে যেহেতু কদিন আগে বৃষ্টি হয়েছে, সেহেতু এখানে রাস্তার কন্ডিশন খুব বাজে। আর এখানে আসলে কিন্তু একটা কথা মাথার মধ্যে থেকে পুরো গেঁথে নাও, কোনো সময় ক্লাসে হাত দেবে না। ক্লাসে হাত দিলে ইঞ্জিন ফ্রি হয়ে যাবে, আর ইঞ্জিন ফ্রি হয়ে গেলে কিন্তু তোমার হাতে আর গাড়ির কন্ট্রোল থাকবে না। গাড়ির উপর ভরসা করো। আর এরকম একটা রাস্তা দিয়ে আস্তে আস্তে নেমে চলো। আর যেহেতু এটা একটা টুরিস্ট স্পট, সেহেতু এখান থেকে গাড়ির চাপটা কিন্তু বরাবরই থাকবে। আর এখন তাও তো একটু দার্জিলিংয়ে অনেকেই আসছে না নিজেদের ভয়ের জন্য, বাকি দার্জিলিংয়ে কিন্তু এই টাইমে আরো বেশি টুরিস্ট থাকে। সোজা খাড়াই রাস্তা থেকে আসার পর আমরা এখন কিন্তু অনেকটাই সমতল রাস্তায় আছি। আসলে আমরা প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি, আর এখান থেকে খুব একটা বেশি ডিস্টেন্স নয়। তাও এই রাস্তাটা ভালো না, একদমই ভালো নয়, কারণ যেহেতু একদম ঢালু রাস্তা না, আর বৃষ্টির কারণে সব রাস্তা কিছু নেই, আর সব ধুয়ে মুছে পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই সামনে দেখতে পাচ্ছ এরা সমস্ত রক গার্ডেন ভিজিট করার জন্য যাচ্ছে। তোমরা যদি 4 চাকা নিয়ে আসো তাহলে তোমরাও কিন্তু মানে 4 চাকা করে এলে এরকম ভাবেই তোমরা এই জায়গাগুলো ভিজিট করবে। তো এখান থেকে জলের আওয়াজ শোনা যাচ্ছে। ফাইনালি এই চ্যালেঞ্জিং রাইড শেষ করে আমরা এসে পৌঁছলাম রক গার্ডেনে। অ্যাডভেঞ্চার আমাদের সাকসেস হলো। এবার গাড়ি পার্কিং করে আমরা ভেতরে প্রবেশ করব। রক গার্ডেন যেহেতু মাইক লাগানো আছে আমার হেলমেটের সাথে, তোমরা এই জলের আওয়াজ এগুলো শুনতে পাবে না বা ইঞ্জিনের আওয়াজ শুনতে পাবে না। বাকি 1 নম্বর গিয়ারে গাড়ি চললে কিন্তু মারাত্মক লেভেলের ইঞ্জিনের আওয়াজ হয়। আর আমরা এবার গাড়িটা এখানে পার্ক করব। পাশেই দেখতে পাচ্ছ ঝর্ণা। ওহো, আমরা একদম ঢালু রাস্তা থেকে গাড়ি নিয়ে নেমে আমরা কিন্তু রক গার্ডেন চলে এসেছি। আর আশা করি জলের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আর এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, 20 টাকা করে নেয়। এটা হচ্ছে তোমাদের দেখাই, এই যে রক গার্ডেনের এই যে ঝর্ণার জল পড়ছে, এখানে এন্ট্রি গেট, আর এর পাশেই রয়েছে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা, এখানে তোমরা যেতে পারো। আর এখান থেকে তোমাদের টোকেন কাটতে হবে, ক টাকা করে কি নেয় দেখি টোকেন। 2 आदमी का कितना है? 40। ও, দুজনের টিকিট কাটলাম, 40 টাকা নিল। আর এখান থেকে আমরা রক গার্ডেনের মধ্যে এন্ট্রি করলাম। এটা হচ্ছে ঝর্ণা এখানকার, জাস্ট দেখো।
ঝর্ণার ঠিক সামনে এরকম একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কিন্তু ওপরে উঠতে হয়। আর এই যে রাস্তা, এখান থেকে খানিকটা ওপরে উঠতে হয়। তো এখানে কিন্তু অনেকটা ওপরে ওঠা যায়, ঠিক আছে। আমরা অত দূর ওপরে উঠবো না, কারণ আমাদের এখনই রুমে গিয়ে খাওয়া দাওয়া করে আমাদের শিটংয়ের জন্য বেরিয়ে যেতে হবে। আর আমাদের পরের এপিসোডটা কিন্তু শিটংয়ের ওপর থাকছে, তোমরা কিন্তু দেখো। আমরা শিটংয়ে একটা দারুণ একটা হোমস্টেতে থাকবো, তার সন্ধান তোমাদের দেবো। আর এখান থেকে খানিকটা এরকম হেঁটে ওঠার পর এখানে সমস্ত বসার জায়গা আছে, তোমায় দেখাচ্ছি। রক গার্ডেনটা কিন্তু সুন্দর একটা স্পট, তোমরা যদি আসো অবশ্যই রক গার্ডেন ভিজিট করো। রাস্তাটা জানি খুব খারাপ, যারা বাইক নিয়ে আসবে যদি সাহস পায় তবে আসবে, নাহলে কিন্তু আসার দরকার নেই। আর যদি 4 চাকায় আসে তোমাদের কিন্তু এই স্পটটা ভিজিট করাবে, তার জন্য এক্সট্রা একটা চার্জ নেয়, যেহেতু রাস্তাটা খারাপ। তো ড্রাইভাররা সেই চার্জটা নেয়। এটা হচ্ছে এখানকার পরিবেশ। ও মাই গড, জলের স্রোত এতটাই বেশি, আমি এখানে দাঁড়িয়ে আছি, জলের ঝাড়টা আমার গায়ে এসে লাগছে, দারুণ লাগছে। তোমরা চাইলে এখান থেকে গিয়ে ওই ওপরে উঠতে পারো, ওদিকে আরও ওঠা যায়, এখান থেকে গিয়ে আরও ওপরে ওঠা যায়। বাকি এখান থেকে ঝর্ণাটা দেখতে খুব ভালো লাগে। আর আমরা কিন্তু এখানে ঝর্ণাটা দেখছি, আর এখানে খানিকক্ষণ বসবো, বসে কিন্তু আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো। তোমাদের কয়েকটা ফুটেজ তুলে দেখাই, দেখানোর পর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো। আর জাস্ট অসাধারণ লাগে, দারুণ না? মানে মাস্ট ভিজিট করতে হবে এই জায়গাটা, তোমরা যদি দার্জিলিং আসো, নাহলে কিন্তু খুব সুন্দর একটা জিনিস মিস করে যাবে। আর এই জায়গাটা সত্যিই খুব ভালো লাগছে। এভাবে নিজের 125 সিসির গাড়ি নিয়ে আমরা এসেছি উইথ পিলিয়ান, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। আমি নিজেও এখন বুঝতে পারছি আমি স্বপ্নে আছি না আমি বাস্তবে এই জায়গাটা ফিল করছি এখন দাঁড়িয়ে। তো মানে জাস্ট ফাটাফাটি। তোমাদের আমি এখানকার সিনিক বিউটি কয়েকটা দেখাই, তোমরা দেখো, দেখানোর পর আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো। রক গার্ডেন, যার অফিসিয়াল নাম বারবটিয়া জলপ্রপাত বা লেপচা জলপ্রপাত। এটি মানুষের হাতে তৈরি এমন একটা বাগান যা প্রকৃতি, ঝর্ণা আর পাহাড়ের সিঁড়ি দিয়ে সাজানো। এক কথায় প্রকৃতির ক্যানভাসে মানুষের শিল্পকর্ম। এই বাগানের মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি সুন্দর ঝর্ণা। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় প্রতিটা ধাপে আপনি প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাবেন। এর প্রধান আকর্ষণ হলো নিচের দিকে থাকা চুনা জলপ্রপাত। এই হলো সেই বিখ্যাত চুনা জলপ্রপাত। পাহাড়ের ওপর থেকে জল যখন পাথরের ওপর আছড়ে পড়ে, তখন তার শব্দ আর এই দৃশ্য মনকে সত্যি শান্তি এনে দেয়। জলপ্রপাতের চারপাশে বসে একটা হালকা লাঞ্চ আর স্ন্যাক্সের আয়োজন করা যেতেই পারে। দার্জিলিংয়ের পুরো জার্নিটা আজ এখানে এসে একটা পূর্ণতা পেল। পিসপাগোড়ার শান্তি আর রক গার্ডেনের রোডে অ্যাডভেঞ্চার, প্রকৃতির দুরকম স্বাদ একসাথে উপভোগ করলাম। এই স্মৃতিগুলো সবসময় আমার হৃদয়ে অবিরাম থাকবে। এই রক গার্ডেনে আমি 2023-এও গেছিলাম, কিন্তু তখনকার আশা আর এখন আমার বাইক নিয়ে আসার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি এই যে অ্যাডভেঞ্চারটা পেলাম আর যে স্মৃতিগুলো আমি এখন নিয়ে যাচ্ছি, এটা আমি আজীবন মনে রাখবো। তো এরকম সুন্দর একটা বিউটি দেখে এবার আমরা বেরিয়ে যাবো আমাদের যে হোটেল সেটায়। আর এখান থেকে যাওয়ার সময় তোমাদের একটু রাস্তাটা দেখাবো, দেখি আমি ভিডিওটা শেষ করে দেবো। আর তোমাদের কীরকম লাগলো আমার সাথে এভাবে রক গার্ডেনকে ঘুরে, তোমরা একটু অবশ্যই জানিও কমেন্টে। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক আর কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর তোমার সাথে কথা হচ্ছে পরের এপিসোডে শিটংয়ের। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে হোটেলে গিয়ে আবার শিটং চলে যাবো। ফাইনালি রক গার্ডেনের সেই চ্যালেঞ্জিং রাস্তা জয় করে এখন আমরা ফিরছি। বিশ্বাস করুন, এই রাস্তাটা দেখতে যতটা সুন্দর, বাইক চালানোর অভিজ্ঞতা আর তার চেয়েও বেশি অ্যাডভেঞ্চারাস এবং চ্যালেঞ্জিং ছিল। আজকের দিনটা যেন আমার পুরো দার্জিলিং জার্নির একটা সারসংক্ষেপ ছিল, যেখানে পিসপাগোড়ার আধ্যাত্মিক শান্তি পেলাম আর এখন রক গার্ডেন রোডে রাইডিংয়ের চরম চ্যালেঞ্জ জয় করলাম। তো আমরা রক গার্ডেন ভিজিট করে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই রাস্তায় বাইক চালানোর সময় আমি আপনাদের যে জরুরি টিপসগুলো দিলাম
আশা করি সেগুলো আপনাদের পাহাড়ি রাস্তায় রাইডের জন্য খুবই কাজে আসবে। মনে রাখবেন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য সতর্কতা সবার আগে দরকার। ড্রিম রাইড দার্জিলিংয়ের এপিসোড 4 আমি এখানেই শেষ করব। আর এবার আমরা হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে নেব, দিয়ে আমরা আবার বেরিয়ে পড়ব আমাদের নেক্সট গন্তব্যে। আর আমাদের এর পরের গন্তব্য কোথায় থাকছে সেটা দেখার জন্য কিন্তু আপনাদের পরের এপিসোডটা দেখতে হবে। দার্জিলিংয়ের সফরে শেষ অধ্যায়ে অপেক্ষা করছে আমাদের জন্য আরও কিছু অদ্ভুত জায়গা আর স্থানীয় অসাধারণ খাবারের ব্লগ। সেই সিরিজ শেষ হওয়ার আগে দার্জিলিংয়ের এমন কিছু অজানা দিক দেখাবো যা আপনার হয়তো আগে কোথাও দেখেননি। তাই সেই এপিসোডগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার ভালোবাসা আর সমর্থন আমাকে নতুন অ্যাডভেঞ্চারে যেতে সাহায্য করে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের এপিসোডে। ততক্ষণের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।